we have a fairly backward audience here, I must say, in spite of the film society movement and all that. If you consider the large audience, it's a backward audience, unsophisticated audience. হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ক্লিপটা দেখলেন, আশা করি মানুষটাকেও চেনেন। এই ইন্টারভিউটা উনি দিয়েছিলেন তার দেবী সিনেমা রিলিজের পরে, এবং এই কথাটা বলার জন্য তখন তাকে খুব ক্রিটিসাইজও করা হয়েছিল। অনেক মানুষ, অনেক বোদ্ধা তখন তাকে ক্রিটিসাইজ করেছিল যে কেন সত্যজিৎ রায় অডিয়েন্সকে এরকম ধরনের কথা বললো। তাদের তখন খুব জ্বালা লেগে গেছিল। এবার এই ক্লিপটা দিয়ে ভিডিওটা শুরু করার আমার একটা বিশেষ কারণ আছে। সেটা কেন, সেটা আমি আসছি পরবর্তীকালে যখন আমি রিভিউটা করবো তখন আপনাদের বলবো কেন এই ক্লিপটা দিয়ে আমি শুরু করলাম। তার আগে বলি যে আজকে কিসের রিভিউ করছি। আজকে রিভিউ করছি ভাগ্যলক্ষ্মী। যখন বেরিয়েছিল সিনেমাটা আমার তখনই দেখার ইচ্ছা ছিল, এবং দেখার ইচ্ছাটা আরো কেন বেড়ে গেছিল জানেন? কারণ প্রত্যেকের রিভিউ আমি শুনছিলাম তখন, প্রত্যেকে বলছিল যে এটা মাস্টারপিস, মানে বেশিরভাগ লোক বলছিল মাস্টারপিস, এটা মিস করা যাবে না। তো এসব শুনে আরো না ইগনাইট হয়ে গেছিলাম যে ভাই একটা ভালো মুভি বোধহয় মিস করে ফেললাম। কালকে এটা হইচইতে এসছে, তবে তড়িঘড়ি এই সিনেমাটা দেখে ফেললাম। কালকে রাত্রেবেলা এই সিনেমাটা আমি কমপ্লিট করেছি দেখে। কেমন লাগলো ভাগ্যলক্ষ্মী সিনেমাটা, কি আমার রিয়াকশন, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগের গল্পটা বলি। এখানে যে প্রিমাইসটা দেখানো হচ্ছে গল্পটা, সেটা হচ্ছে একটা দুষ্কৃতী ঋত্বিকদার সঙ্গে দেখা করে তার পরিচয় দেয় সে তার ছোটবেলার বন্ধু। তার কাছে একটা বড় লাল ব্যাগ আছে। সে ঋত্বিকদাকে বলে যে চল তোর বাড়িতে আজকে রাতে থাকবো, কালকে সকালে বেরিয়ে যাবো। ঋত্বিকদা খুব একটা চিনতে পারে না, তো বলে যে চল বাড়ি যাই, একসাথে বাড়িতে খাওয়া দাওয়া করবো, হবে কোনো বন্ধু, মুখ তো পাল্টে যায় বড় হলে। বাড়িতে নিয়ে আসে। বাড়িতে ঋত্বিকদার বাড়িতে সে ড্রাগস নিতে গিয়ে ড্রাগসের ওভারডোজে মারা যায়। ঋত্বিকদার তার ওয়াইফ সোলাঙ্কি দি যে রোলটা প্লে করছে, তারা যখন এসে দেখে যে সে মরে গেছে, তার কাছে যে লাল সুটকেসটা ছিল সেটা খুলে দেখে 10 কোটি টাকা আছে তার ভেতরে। এবার এই টাকাটার পেছনে মন্ত্রী পড়ে আছে, পুলিশ পড়ে আছে, এবং এরা খুব সাধারণ পরিবার থেকে আসে, খুব সাধারণ দম্পতি, খুব সাধারণ জীবনযাপন করে। কারণ ঋত্বিকদা একটা খবরের চ্যানেলে, একটা পেপারে কাজ করে, খুব সাধারণ চাকরি করার বউ হচ্ছে হাউস ওয়াইফ। এবার তার এই টাকাটা নিয়ে কি করছে, এবার এতগুলো লোক যখন এই টাকাটার পেছনে আছে, প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এই প্রবলেম থেকে শেষ অবধি বেরোতে পারছে না, এই নিয়ে এই গোটা সিনেমাটা। এবার এটা যদি রিভিউ করতে হয়, আমাকে এটা বলতে হবে যে যারা এই সিনেমাটাকে মাস্টারপিস বলেছে দেখার পরে, যদি এই সিনেমাটা মাস্টারপিস হয় তাহলে সত্যজিৎ রায়ের ওই কথাটা, ওই দিনের ওই কথাটাও সত্যি কথা। আপনাকে মানতে হলে দুটো একসাথে মানতে হবে। এই সিনেমাটাকে যদি আপনি মাস্টারপিস মানছেন, সত্যজিৎ রায়ের কথাটাকেও তার আপনাকে সত্যি বলেই ধরে নিতে হবে। এবং সত্যি কথা, আমাদের এখানে তো আতেল পাবলিকের অভাব নেই। চারটে লোক যদি কোনো সিনেমাকে ভালো বলে, বাকিরা না দেখেই বলে দেয় যে সিনেমাটা হেভি সিনেমা, আউটস্ট্যান্ডিং সিনেমা, মাস্টারপিস সিনেমা। এই কালচারটা আমাদের আছে, এখন থেকে না, বহুদিন থেকে আছে। এই সিনেমাটা আমি দেখছিলাম যখন আগের বছর অনেকেই টপ 10 সিনেমা, ওয়েব সিরিজ, বাংলা সিনেমা ওয়েব সিরিজের লিস্ট বানাচ্ছিল। বছরের শেষে সবাই লিস্ট বানায়, আমিও বানিয়েছিলাম। তো দেখছিলাম যে যারা দেখেছে এই সিনেমাটা, তারা টপ 10 এই সিনেমাটাকে রেখেছে, ম্যাক্সিমাম লোক রেখেছে। যদি আমি লিস্ট বানাতাম আজকের দিনে বসে, এই সিনেমাটাকে টপ 10 কেন, টপ 100 কেন, টপ 500 বাংলা সিনেমার মধ্যেও রাখতে পারতাম না। মৈনাকদাকে বলতে চাই, মৈনাকদা পায়ে ধুলো দাও। মৈনাকদা ডাইরেক্টর এই সিনেমাটার। আমি তো বলতে চাই, পায়ে ধরে, লিটারালি আমি পা ধরে মাথা নিচু করে তার পায়ে আমি দণ্ডি কাটতে চাই যে মৈনাকদা এরকম সিনেমা তুমি কিভাবে বানাও। তার মাস্টার ক্লাস করানোর দরকার আছে। তিনি একটা কোর্স শুরু করুক যে কিভাবে বানাই, এটা বলে একটা কোর্স শুরু করুক যে এরকম ধরনের সিনেমা উনি কিভাবে বানায়। এবার আমি কেন এই কথাটা বলছি, মাস্টারপিস সিনেমাকে নিয়ে এই কথাটা বলছি, জানি ক্রিটিসাইজ হবে, লোক গালাগালি দেবে আমাকে, কিন্তু কেন বলছি রিভিউটা শুনুন। আমি প্রত্যেক কটা জিনিস ভেঙে ভেঙে আপনাদেরকে বলবো কেন। কারণ আমি একটা মাস্টারপিস সিনেমাকে একটা খারাপ সিনেমা বলছি, তার পেছনে নিশ্চয়ই তো কোনো কারণ হবে, আমার তো কিছু লজিক থাকবে। সেগুলো শুনুন, তারপর আপনারা বিচার করবেন যে আমি ঠিক বললাম না ভুল বললাম। দেখা থাকলে বুঝতে পারবেন, আর না হলে দেখে নেবেন, তারপরে কমেন্ট করবেন। এইবার এখানে আপনি দেখুন একটা বাড়ি যেখানে একজন দম্পতি থাকে, মানে হাজবেন্ড ওয়াইফ থাকে। তারা ঝুট ঝামেলার থেকে বহু দূরে, তারা নিজেদের সংসারের প্রবলেম নিয়ে ব্যস্ত। ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি তাদের মধ্যে ঝগড়াই হয় টাকা নিয়ে। তারা গ্রো করতে পারছে না, আশেপাশে তাদের বন্ধু বান্ধব গ্রো করে যাচ্ছে, এরকম একটা দোটানায় তারা পড়ে আছে যে তারা কি করবে লাইফে আগে সেটা বুঝতে পারছে না। এরকম একটা খুব সাধারণ পরিবারে একটা লোক আসছে, লোক এসে মারা যাচ্ছে, তাদের রিয়াকশন দেখুন, সেই অ্যাক্টর অ্যাক্ট্রেসের রিয়াকশন দেখুন। হ্যাঁ, এ কি মরে গেল, কি 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 করব। বউ বলছে তুমি না পুলিশকে খবর দাও। ঋত্বিকদা বলছে পুলিশকে, না না না, পুলিশ যদি খবর পেয়ে যায় তাহলে তো আমাকে প্রশ্ন করবে, আমাদের প্রশ্ন করবে, আমরা বাঁচতে পারবো না গো। পুরো এই সেম রিয়াকশন যেটা আমি দিচ্ছি, পুরো এই এক্সপ্রেশন দিয়ে বলেছে আমরা না পুলিশকে খবর দিতে পারবো না। এমন ভাবে বলছে পুলিশকে খবর দিতে পারবো না যে বউ শপিং মলে গেছে, মাসের শেষ 28, 29, 30 তারিখ, বউ একটা দামি টপ দেখেছে, ঋত্বিকদাকে বলেছে কিনে দাও,
না 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 এখন কিনে দিতে পারবো না, এই তো ছেলে টিউশনের ফিস দিলাম, এই তো তোমার ডাক্তার দেখিয়ে আনলাম, এই তো আমার যাওয়া যাওয়া আসার ভাড়া নেই এখনো পর্যন্ত, স্যালারি পাবো তারপরে, এখন হবে না এখন হবে না, এরকম ধরনের অ্যাপ্রোচ তাদের। একটা সিন, একটা মেয়ে আছে, যে মেয়েটা একটা ইয়ের সাথে থাকে, একটা গ্যাংস্টারের সঙ্গে থাকে মেয়েটা। এবার গ্যাংস্টারটা মেয়েটাকে বলে, একটা পুলিশ অফিসার সামনে বসে আছে, মেয়েটাকে বলে যে তুমি মামনি ওকে গিয়ে মানে পুলিশ অফিসারটাকে গিয়ে মাসাজ দাও। মেয়েটা গিয়ে হঠাৎ করে পুলিশ অফিসারটার হাতে ছুরি ফুটিয়ে দেয়। এইবার ওই ছুরি ফোটানোর আগে অবধি মেয়েটার এক্সপ্রেশন দেখলে আপনি বুঝতে পারবেন যে ছুরি ফোটানোর আগে অবধি যেন উনি স্ক্রিপ্ট পাইনি, উনি জানেই না যে ওনাকে কি করতে বলা হয়েছে, ওনাকে কি করতে হবে। মেয়েটা কনফিউজড যে আমাকে কি সত্যি মাসাজ করতে বললো নাকি অন্য কিছু করতে হবে। এবার কি করলো মৈনাকদা, ক্যামেরাটাকে শিফট করলো পুলিশ অফিসারের মুখে, যে দাদা তুমি তোমার ডায়লগটা বলো, ততক্ষণ আমি মেয়েটাকে স্ক্রিপ্টটা পড়িয়ে নিই। মেয়েটা স্ক্রিপ্টটা পড়ে দেখলো না ম্যাসাজ করতে হবে না, আমাকে ছুরি ফোটাতে হবে, মেয়েটা ছুরি ফুটিয়ে দিল। এবার যে অ্যাক্টরটা মানে পুলিশ অফিসারটা, সেও তো জানে না স্ক্রিপ্টে কি আছে, কারণ কেউ স্ক্রিপ্ট পাইনি মনে হচ্ছে। এবার যখন ছুরি ফুটিয়ে দিচ্ছে তার রিয়াকশনটা অ্যাকচুয়াল বেরোয়, করে চিৎকার করে ওঠে। রক্ত ছিটছে দেওয়ালে, মনে হচ্ছে রুয়াবজাকে জলে গুললে যেরকম পাতলা হয় ঠিক সেরকম। একটা বয়স্ক মানুষ তাদের বাড়ির নিচে বসে থাকে, তার গায়ে রক্ত পড়লে সে বলে পানের পিক পড়ছে, তার গায়ে মাংসের টুকরো পড়লে সে বলে তুমি মাংস রান্না কেন করছো। সে কমপ্লেন করে না, সে প্রোটেস্ট করে না, সে দেখেও না। সেই ক্যারেক্টারটা লাস্টে কোথায় চলে গেল আপনি জানতেও পারবেন না, সেই ক্যারেক্টারটা লাস্টে নেই। একটা বাড়ি, সেই বাড়িতে পুলিশ অফিসার আসছে, কিন্তু পুলিশ অফিসার এসে বাড়িটা সার্চ না করেই চলে যাচ্ছে। ঘরে ঢুকলো, দেখলো, বেরিয়ে গেল, ঘরেই সবকিছু মজুদ আছে, ঘরে সে দেখলো না নীলদা। এবং সেই পুলিশ অফিসার যেভাবে পারফর্ম করেছে, মনে হচ্ছে দুপেক মদ খেয়ে এসে পারফর্ম করেছে। এখানে পারফরমেন্স, আমি জানি ঋত্বিকদার পারফরমেন্স নিয়ে কোনো কথা বলার যোগ্যতা আমি রাখি না, কারণ ঋত্বিকদা যখনই পারফর্ম করে সেটা আমাদের প্রাপ্তি, আমাদের গর্বের জায়গা ঋত্বিকদা। এখানে ঋত্বিকদা এবং সোলাঙ্কি দিও কিন্তু খুব ভালো পারফর্মার। সোলাঙ্কি দিও মানে মন্টু পাইলটের রুটের যে জিনিসটা সেটা কিন্তু সোলাঙ্কি দিয়ে ঋত্বিকদা ভালো ফুটিয়ে তুলতে পারে, বাট এখানে দুজনকে ইউজই করতে পারেনি। তাদেরকে দেখে মনে হচ্ছে তারা কোনো সাধারণ দম্পতি নয়, তারা নর্মাল কোনো পরিবার নয়, তারা রোজই খুন খারাপা করে। একটা লোক পড়ে বটিতে মাথা কেটে যাচ্ছে, তাদের রিয়াকশন এত ঠান্ডা যে মনে হচ্ছে রোজই তারা খুন করে। প্রফেশনাল ক্রিমিনালরা এত ঠান্ডা মাথায় জিনিসপত্রগুলো করতে পারবে না। প্রত্যেকটা সিন আপনার দেখে মনে হবে স্টেজ করা, প্রত্যেকটা সিন আপনার মনে হবে আচ্ছা এটা হবে, সেটা তো জানতোই এরা। দুটো লোক এসে লাল আর নীল লোকেদের নামে, একজন লাল জুতো পরে একজন নীল জুতো পরে, তাই জন্য লাল আর নীল, তারা দুজন ঘরে আসছে, একজনকে মেরে দিয়ে যাচ্ছে। কার ঘরে? ঋত্বিকদার ঘরে আসছে, একজনকে মেরে দিয়ে যাচ্ছে। মেরে দেওয়ার পর তাদের রিয়াকশন আবার একটা হয়ে গেল, আবার এটাকে আমাদের ঠিকানা লাগাতে হবে, মানে তাদের রোজকার কাজ এটা। তারা রান্না বান্না কম করে, তারা এই কাজগুলো বেশি করে। কি চালি সিনেমা ভাই! হ্যাঁ, কিছুই কি ভালো নেই সিনেমাটার মধ্যে? ভালো কি আছে? লুক অ্যান্ড ফিলটা ভালো, যেহেতু সিনেমা, এটা তো সিনেমার মতো করে ট্রিটমেন্ট করা হয়েছে, লুক অ্যান্ড ফিলটা ভালো। এবং অবভিয়াসলি দেখুন, এটা না ডাইরেক্টররা জানে যে একটু ইন্টেন্স, একটু ডার্ক, একটু স্লো মুভি করবো, তাহলেই লোক মাস্টারপিস বলবে। লোক বুঝুক না বুঝুক কিচ্ছু যায় আসে না, স্লো হবে, একটু ডার্ক আর ইন্টেন্স থাকবে, বিজিএম কম থাকবে, তার মানে সেটা মাস্টারপিস। বিজিএম নেই বললেই চলে, যে বললাম মাস্টারপিস বানাতে হবে, সেই জন্য এই জিনিসগুলোকে একটু কমিয়ে রাখতেই হবে। হাই অকটেন বিজিএম দিলে তো সেটা মাস্টারপিস মানে হবে না, সেটা তো তাহলে কমার্শিয়াল মুভি হয়ে যাবে। এখানে লুক অ্যান্ড ফিলটা ভালো, এবং এখানে যে জিনিসটা ভালো, বেসিক গল্পটা ভালো ছিল। সত্যি কথা বলছি, বেসিক গল্প আউটস্ট্যান্ডিং। এই গল্পটা দিয়ে এর থেকে 1000 গুণ ভালো সিনেমা বানানো যেত যদি এটা ভালো ডাইরেক্টরের হাতে পড়তো। গল্পটা সত্যি, বেসিক গল্পটা কিন্তু এমন কিছু খারাপ গল্প নয়, এটা দৃশ্যমের মতো অনেকটা গল্পটা। আপনি দেখবেন দৃশ্যম, আমি এক্সাম্পলটা যখন বললামই, তাহলে তার মানে সেই এক্সাম্পলটা একটু ডিটেলেই বলি আপনাদেরকে। দেখবেন দৃশ্যমে, ফার্স্ট দৃশ্যমের কথা বলছি, হ্যাঁ, দৃশ্যম 1, অজয় দেবগনের বাড়িতে যখন ওই ক্যাওসটা হয়, যখন ওই জিনিসটা হয়, তার ফ্যামিলি একটা কাণ্ড করে ফেলে, এবং অজয় দেবগন মানে অজয় দেবগন জানে যে পরে তাকে ওই কাণ্ডটা সামলাতে হবে। আপনি তার ফ্যামিলিটাকে দেখুন, তারা রোজ ওই কাজ করে না, তারা রোজ কাউকে মাথায় রড মেরে মেরে ফেলছে না, তো তারা ট্রমাটাইজড হয়ে যাচ্ছে। তারপরে তারা বুঝতে পারছে না যে তারা কি করবে। অজয় দেবগন যে দেখাচ্ছে তো আমি শান্ত, কিন্তু তারপর থেকে তার লাইফটা চেঞ্জ হয়ে যাবে সেটা সে জানে, তার এক্সপ্রেশনে সেটা আছে। তারপরে তার গোটা লাইফটা টেনশনে কাটছে, সে টেনশনটা তার মধ্যে ফিল করা যায়। আপনি দৃশ্যম মানে 2তেও দেখবেন, যখন খবর দেবে যে পুলিশ স্টেশনে খোঁড়াখুড়ি হচ্ছে,
সে দৌড়ে দৌড়ে তার অফিসে আসবে, সিসিটিভিটা দেখবে যে ভাই পুলিশ স্টেশনে কেন খোঁড়াখুড়ি হচ্ছে বস, কারণ সে তো জানে সে কি করেছে, তার মধ্যে টেনশনটা আছে। এখানে ঋত্বিক দা ভাই কোনো টেনশন নেই, মরা পড়ে আছে, কফি খাচ্ছে। পুলিশ আছে, যে পুলিশ এখানে সব থেকে কড়া পুলিশ অফিসার, সে আছে, সে তার সামনে সে ইন্টারোগেট করছে তাকে, সে কফি খাচ্ছে, টি খাচ্ছে, তাকে টি অফার করছে। এত কুল মাইন্ডেড একটা ক্রিমিনাল। এদিকে সে সাধারণ, এদিকে তার কথা মানে সে এতটাই সাধারণ, তার কথা তার অফিসও টেকে না, তার অফিসেও তাকে কেউ পাত্তা দেয় না। এরকম লোক এত ঠান্ডা মাথায় জিনিসপত্রগুলো করছে, যার মুখে টেনশনের কোনো ছিটে ফোটা মাত্র নেই। আরে টেনশনটা আপনি সেই পুলিশ অফিসারটাকে দেখাবেন না, বা আপনি লোককে দেখাবেন না টেনশনটা, কিন্তু আপনার মুখে চোখে বা আপনার ভেতরে অডিয়েন্সকে ফিল তো করতে হবে টেনশনটা। ইমোশন জিরো নেই, থ্রিল জিরো নেই, এজ অফ দ্য সিট মোমেন্ট জিরো নেই। এই সিনেমাটাকে কেউ কি করে মাস্টারপিস বলতে পারে? যদি কেউ এটাকে মাস্টারপিস বলে তাহলে আমি আতেল ছাড়া তাকে কি বলবো? সেই জন্য আমি সত্যজিৎ রায়ের ওই ভিডিওটা দিয়েই স্টার্ট করলাম, যে কেন তিনি বলেছিলেন ওই দিনকে ওই কথাটা। একটা জঘন্য সিনেমা, সে নাকি টপ 10 ডিজার্ভ করে, টপ 10 ডিজার্ভ করে। এরা লোককে দেখে, চারটে বোদ্ধা রিভিউয়ারদের শোনে, এবং রিভিউয়ারদের শুনে সবই মাস্টারপিস বলে গণ্য করে দেয়। সবাই না, কিন্তু এরকম কিছু পাবলিক আছে, আগেও ছিল, এখনো আছে। এবং এই সিনেমাটা দেখার পর না একটা গান আমার খুব গাইতে ইচ্ছা করছে, গাইবো, চলুন গেয়েই দি। এ কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না তো, হে কি হলো। আমি এর থেকেও ভালো গাই, এতক্ষণ ধরে কথা বলছিলাম তো গলাটা একটু বসে গেছে। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন ভাগ্যলক্ষ্মী বলে সিনেমাটা, কারা কারা টাকা খরচা করেছেন, এবং কাদের কাদের এই সিনেমাটা কিরকম লেগেছে কমেন্ট করে জানান। এই ছিল রিভিউ, আমার একদম পোষায়নি, জঘন্য একটা সিনেমা। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।